হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। আজকের ভিডিওতে আমি সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম নিয়ে আলোচনা করব এবং সে সংক্রান্ত যতগুলো অ্যালগরিদম রয়েছে যে চারটি, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এগুলো সবগুলো নিয়ে আলোচনা করব না এই ভিডিওতে, আমি জাস্ট এই ভিডিওতে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বা এফসিএফএস নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি এগুলো নিয়ে আলোচনা করব। তো সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমকে চারটা অ্যালগরিদমে আবার ভাগ করা যায়: ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এফসিএফএস শিডিউলিং, শর্টেস্ট জব ফার্স্ট, এসজিএফ বলা হয় এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নন প্রিমটিভ, একটা হচ্ছে প্রিমটিভ। আর 3 নাম্বারটা হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং, আর 4 নাম্বারটা হচ্ছে রাউন্ড রবিন শিডিউলিং। তো আমি এটা দিয়ে শুরু করছি। তো এফসিএফএস এর মধ্যে আমাদের দুটো পয়েন্ট রয়েছে, দুটো পয়েন্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ফিফো, একটা হচ্ছে মোড। ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর একটা হচ্ছে মোড। মোড হচ্ছে নন প্রিমটিভ। তো ফার্স্ট ইন ফার্স্ট আউট বলতে বোঝাচ্ছে যে ধরুন একটা কিউ রয়েছে, তো কিউটার মধ্যে 3টি প্রসেস রয়েছে। তো সিপিইউ যে কাজটি করবে, যে প্রসেসটি আগে রয়েছে সিপিইউ ফার্স্টে তাকে নিয়ে কাজ করবে। P1 যেহেতু আগে আসছে, ফার্স্টে P1কে নিয়ে কাজ করবে, দেন P2, দেন P3। নামের মধ্যে দেখা যাচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, অর্থাৎ যে ফার্স্টে আসছে তাকে ফার্স্টে সিপিইউ সার্ভ করবে। যেহেতু সে আগে আসবে, তাহলে সিপিইউ ফার্স্টে তাকে সার্ভ করবে। তাহলে তো ফিফো ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। এবার হচ্ছে মোড। মোড বলতে এখানে বলা হচ্ছে নন প্রিমটিভ। নন প্রিমটিভ মানে কি? অর্থাৎ P1কে নিয়ে যখন সিপিইউ কাজ করবে, তখন সিপিইউ আর P2কে নিয়ে কাজ করবে না, বা P3কে নিয়ে কাজ করবে না। আবার যখন P1-এর কাজ শেষ, এরপর যখন সিপিইউ যখন P2-তে আসবে, তখন সে P3-তে যাবে না। অর্থাৎ যে যখন সিপিইউতে আসছে, শুধুমাত্র সিপিইউ তাকে নিয়ে কাজ করবে, আর কাউকে নিয়ে কাজ করবে না। এটা হলো নন প্রিমটিভ। এবার একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিব। তো এক্সাম্পলের মধ্যে দেখতে পাচ্ছি যে প্রসেস বলে একটা কলাম রয়েছে, এখানে P1 P2 P3 দেওয়া আছে, অর্থাৎ 3টা প্রসেস নিয়ে আমরা কাজ করব। এটি মানে হচ্ছে অ্যারাইভাল টাইম, অর্থাৎ কোন প্রসেসটি আগে এসেছে। P1 হচ্ছে 0 মিলি সেকেন্ড, P2 1 এবং P3 2, অর্থাৎ সিরিয়াল ওয়াই ফার্স্টে P1 এসেছে, তারপর P2 এসেছে, তারপর P3 এসেছে। তারপর বার্স্ট টাইম দেওয়া আছে, বার্স্ট টাইমকে সংক্ষেপে বিটিও লেখা যায়, বা এটাকে অনেক সময় লেখা হয় যে সিপিইউ টাইম। সিপিইউ টাইম সিপিইউ টাইম বলতে বোঝাচ্ছে যে এই প্রসেসটি সিপিইউতে কতক্ষণ ধরে কাজ করেছে, অর্থাৎ 10 মিলি সেকেন্ড ধরে সে কাজ করেছে, P2 5 মিলি সেকেন্ড, আর P3 5 মিলি সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে এই টাইপের। আর আমাদেরকে হয়তো বের করতে বলতে পারবে যে গ্যান্ট চার্ট। তারপর হচ্ছে এডাব্লিউটি বলতে বোঝাচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম। এসিটি হচ্ছে যে অ্যাভারেজ কমপ্লিশন টাইম, আর ফোরটা হচ্ছে যে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। তো ফার্স্ট আমরা গ্যান্ট চার্টটা বের করি। ফার্স্টে আমরা এভাবে একটা চার্ট আঁকবো। এটা P1 P2 P3। দেখতে পাচ্ছি যে অ্যারাইভাল টাইমের মধ্যে লেখা আছে P1 0 মিলি সেকেন্ড থেকে শুরু হয়েছে। তো ফার্স্টে এখানে হচ্ছে 0, দেন কতক্ষণ পর্যন্ত কাজ করেছে সেটা 10 মিলি সেকেন্ড পর্যন্ত, তাহলে তার শেষ হয়েছে 10 মিলি সেকেন্ডে। দেন P2 হচ্ছে 2 নাম্বারে আছে। তো P2 এর বার্স্ট টাইম কত? 5 মিলি সেকেন্ড। তাহলে কত? 10-এ যেহেতু শেষ হয়েছে, তাহলে 10-এর পর আবার 5 যোগ করবো, তাহলে কত হয়? 15 মিলি সেকেন্ড শেষ হওয়ার পর এরপর কি আসছে? P3 2 নাম্বারে, 3 নাম্বারে, মানে 0 1 2, মানে 1 2 3। তো P3 3 নাম্বার থাকা অবস্থায় P3 এর বার্স্ট টাইম হচ্ছে 5, অর্থাৎ 15 আছে, 15-এর সাথে আবার 5 যোগ করবো, তাহলে কত হয়? 20। তাহলে আমাদের গ্যান্ট চার্ট আঁকা শেষ। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে গ্যান্ট চার্টটি এঁকেছি। এবার আঁকার পালা এডাব্লিউটি, এসিটি আর এটিটি। এবার আরেকটি চার্ট এঁকে নিই। তো দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্রসেস লেখা আছে, এটি লেখা আছে, বিটি লেখা আছে, ডাব্লিউটি ওয়েটিং টাইম, বার্স্ট টাইম, অ্যারাইভাল টাইম। তো আমরা ফার্স্ট এখানে P1 লিখবো, P2 লিখবো, দেন P3। তো অ্যারাইভাল টাইম আমরা কোয়েশ্চেন অনুযায়ী লিখে ফেলি। ফার্স্টে 0 1, তারপর 2। বার্স্ট টাইম 10 5 5। ওয়েটিং টাইম বলতে বোঝাচ্ছে যে একটি প্রসেস তো আসার সাথে সাথে তার কাজ শুরু হয়ে যায় না, তাকে কিছুক্ষণ ওয়েট করতে হয়। তো সে ওয়েট করার টাইমটাকে আমরা বলতেছি ওয়েটিং টাইম, এবং সেটা কীভাবে ক্যালকুলেট করে সেটা ইজি একটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে ডাব্লিউটি ইকুয়াল টু স্টার্টিং টাইম থেকে আমরা অ্যারাইভাল টাইমটা বিয়োগ করব। তো দেখিনি কি হচ্ছে। তো
P1 এর স্টার্টিং টাইম কত? P1 এর স্টার্টিং হচ্ছে 0, সে ফার্স্টে আছে, তার 0। তো 0 থেকে আমরা তার অ্যারাইভেল টাইমটা বিয়োগ করবো। অ্যারাইভেল টাইম কত? তাও 0। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0। দেন P2 এর ক্ষেত্রে হচ্ছে P2 এর স্টার্টিং টাইম কত? P2 এর স্টার্টিং হচ্ছে 10, অর্থাৎ যখনই P1 শেষ হচ্ছে তখন P2 কাজ শুরু করবে। তো 10, স্টার্টিং টাইম 10, ওখান থেকে কাকে বিয়োগ করবো? অ্যারাইভেল টাইম, অর্থাৎ 1। তাহলে ওয়েটিং টাইম হচ্ছে কত? 9। দেন P3 এর স্টার্টিং টাইম কত? 15, আর অ্যারাইভেল টাইম কত? 2, 13। তাহলে আমরা ওয়েটিং টাইমটা বের করে ফেলছি। এবার আমরা বের করব অ্যাভারেজ ওয়েটিং টাইম। তো এটা খুব ইজি, অ্যাভারেজ ওয়েটিং টাইম সমান জাস্ট তিনোটা যোগ করে 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এ ডব্লিউ টি ইকুয়াল টু 0 প্লাস 9 প্লাস 13 ভাগ 3, তাহলে হচ্ছে 22 ভাগ 3, তাহলে এটা হচ্ছে 7.33। তাহলে আমাদের অ্যাভারেজ ওয়েটিং টাইম বের হয়ে গেছে। এবার অ্যাভারেজ কমপ্লিশন টাইম, একটা হচ্ছে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। এবার আমরা কমপ্লিশন টাইমটা বের করব। আর এটা সেটা বের করার জন্য আমি ফার্স্টে দেখেন সূত্রটা কিন্তু আমি এখানে লিখে রেখেছিলাম, বাট পরেতে এটা আমি কেটে দিয়েছি, এখানে লিখেছি মানে ওয়েটিং টাইমের সূত্রটি। বিকজ আমি যদি পাশে না লিখি সিটি আর টিটিটা যদি আমি পাশাপাশি না লিখি তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো কমপ্লিশন টাইমটা বের করবো। কমপ্লিশন বের হচ্ছে যে একটা প্রসেস কখন কাজটা শেষ হয়েছে জাস্ট সেটাই। তো P1 প্রসেস শেষ হয়েছে 10 মিলি সেকেন্ড, তাহলে জাস্ট 10। P2 হয়েছে 15, P3 হয়েছে 20। ব্যাস। এবার হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে, এটা সূত্র হচ্ছে যে টি ইকুয়াল টু বার্স্ট টাইম, এই যে বিটি যোগ ওয়েটিং টাইম। তাহলে P1 এর বার্স্ট টাইম কত? 10, ওয়েটিং টাইম 0, তাহলে 10 যোগ 0 ইকুয়াল টু 10। তারপর 5 প্লাস 9 14, 5 প্লাস 13 18। তাহলে প্রত্যেকটা প্রসেসরে আমরা ওয়েটিং টাইম, কমপ্লিশন টাইম আর একটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম আমরা বের করে ফেলছি। এবার জাস্ট এগুলো অ্যাভারেজ বের করা। অ্যাভারেজ ইজি, এটার মতো জাস্ট তিনটা যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করবো। তো আমরা সেটা করছি পরের পেজে। সুতরাং এ সি টি ইকুয়াল টু আমাদের এসেছে 10 15 20, 10 15 20, 45 ভাগ 3 15 মিলি সেকেন্ড। দেন হচ্ছে আমরা অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, এটা কত এসেছে? 10 14 18। ভাগ 3 14। তাহলে আমাদের অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম আর অ্যাভারেজ কম্পিটিশন টাইম বের হয়ে গেল। আমরা গ্যান্ট চার্ট বের করলাম, অ্যাভারেজ ওয়েটিং টাইম বের করলাম, অ্যাভারেজ কমপ্লিশন টাইম বের করলাম আর অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করলাম। এবার অনেক সময় আমাদের কোশ্চেনের মধ্যে অ্যারাইভাল টাইমটা দেওয়া থাকে না, সেক্ষেত্রে আমরা কীভাবে করব চলুন সেটা দেখে নিই। আমাদের কোয়েশ্চেন যদি অ্যারাইভাল টাইমটা দেওয়া না থাকে, জাস্ট প্রসেসের নাম দেওয়া থাকে এবং বাস টাইম দেওয়া থাকে, তাহলে নিশ্চয়ই সেখানে বলা থাকবে যে একটা অ্যারাইভাল অর্ডার দেওয়া থাকবে। অ্যারাইভাল অর্ডার বলতে বোঝানো হচ্ছে অ্যারাইভাল অর্ডার। যেহেতু আমাদেরকে টাইম বলা নেই, আমাদেরকে অর্ডার নিশ্চয়ই বলে দিবে, মানে কোনটা আগে আসবে, জাস্ট লিখে দিবে যে হয়তো P1 আগে আসবে, দেন P2, দেন P3। তো এটা দিলে আমরা বুঝে যাবো যে কোনটা কি বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের P1টা আগে এসেছে, দেন P2, দেন P3। আর অ্যারাইভাল টাইম আমরা 0 ধরে নিব, ঠিক আছে। এবার আমরা গ্যান্ট চার্টটা এঁকে নিই তাহলে। P1, P2, P3। তো P1 0 থেকে স্টার্ট হবে, বিকজ আমাদেরকে বলা নেই। দেন P1 আমাদের বার্স্ট টাইম কত? 10, অর্থাৎ সিপিইউ টাইমটা ছিল 10, তো মানে 10 মিলি সেকেন্ড ধরে চলছে। দেন 10-এর সাথে আমরা 5 যোগ করবো, অর্থাৎ P2 5 15। দেন হচ্ছে
P3 হচ্ছে 12 5 সেকেন্ড, তাহলে 15 সাথে 5 যোগ করলে 20, তাহলে আমাদের গ্যান্ট চার্টটা বের হয়ে গেল। এবার আমাদেরকে তো আবার অ্যাভারেজ ওয়েটিং টাইমটা বের করতে হবে। তো অ্যাভারেজ ওয়েটিং টাইম বের করার জন্য সেম প্রসেস আমি এখানে ছোট করে দিই। পি মানে প্রসেস, বিটি বার্স্ট টাইম, তারপর হচ্ছে যে ওয়েটিং টাইম। P1 P2 P3 বার্স্ট টাইম কত দেওয়া আছে? 10 5 5। তো ওয়েটিং টাইম বের করার সূত্র আমি বলেছিলাম যে স্টার্টিং টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তাহলে P1 এর স্টার্টিং টাইম কত? 0। তাহলে 0 থেকে অ্যারাইভাল টাইম যেহেতু দেয়া নেই, আমরা 0 ধরে দিব, তাহলে 0 ইকুয়াল টু 0। দেন P2 এর স্টার্টিং টাইম কত? P2 এর স্টার্টিং টাইম হচ্ছে যে 10, কারণ সে এখান থেকে স্টার্ট করেছে। আর অ্যারাইভাল টাইম যেহেতু দেয়া নেই, অ্যারাইভাল টাইম আবারও আমরা 0 ধরবো, তার মানে 10। আর P3 এর ক্ষেত্রে সেম, 15 মাইনাস 0 0 ইকুয়াল টু 15। আর এবার অ্যাভারেজ ওয়েটিং টাইম বের করতে গেলে জাস্ট 0 যোগ 10 যোগ 15 ভাগ 3, তাহলে আমরা সেটা বের করে ফেলবো, অর্থাৎ অ্যাভারেজ ওয়েটিং টাইম। মিলিসেকেন্ড। ওকে, আমরা অ্যাভারেজ ওয়েটিং টাইমটা এভাবে করে বের করে ফেলবো। তো আমি আর আগের মতো এসিটি আর এটিটি এগুলো বের করে দেখাচ্ছি না, কজ এগুলো বের করার ফর্মুলাটা আমি আগে এখানে বলে দিয়েছি। তো জাস্ট ওটাই সেমভাবে অ্যাপ্লাই করবেন, কারণ তখন আর অ্যারাইভাল টাইমে কোনো কাজ নেই, যা যা দরকার আমরা সেগুলো বের করে ফেলেছি। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। দেখার জন্য ধন্যবাদ।